উত্থান, বিকাশ ও পতন সভ্যতার ইতিহাসের একটি অবধারিত নিয়ম। এই নিয়মের পুনরাবৃত্তি বারবার ঘটেছে একাধিক সময়ে। কালের পরিক্রমায় অনেক সাম্রাজ্যের উত্থান ও পতন দেখেছে বিশ্ব। একসময় দোর্দণ্ড প্রতাপে রাজ করা সাম্রাজ্য কালের পরিক্রমায় হারিয়ে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। আর এ ভাগ্য অনিবার্যভাবে মোগল সাম্রাজ্যকেও বরণ করে নিতে হয়েছিল। মুঘল সাম্রাজ্য ছিল ভারত উপমহাদেশের একটি ঐতিহাসিক সাম্রাজ্য। মোগল সাম্রাজ্য বিস্তৃত ছিল ভারত উপমহাদেশের অধিকাংশ অঞ্চলে। উপমহাদেশের অধিকাংশ অঞ্চল জুড়ে মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ছিল। এছাড়াও আফগানিস্তান ও বেলুচিস্তানের বেশ কিছু এলাকাও ছিল মোগল সাম্রাজ্যের অধীনে। মুঘল সাম্রাজ্য পারস্যের ভাষা, শিল্প ও সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল। আজকে আমরা মোগল সাম্রাজ্যের উত্থান, বিকাশ ও পতন সম্পর্কে বিস্তারিত জানব। জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। সমসাময়িকরা বাবরের প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে তিমুরি সাম্রাজ্য বলে উল্লেখ করেছেন, যা মুঘলরা নিজেরাও ব্যবহার করত। আইন-ই আকবরীতে হিন্দুস্তান নামটি উল্লেখ রয়েছে। পাশ্চাত্যে মুঘল শব্দটি সম্রাট ও বৃহৎ অর্থে সাম্রাজ্য বোঝাতে ব্যবহৃত হতো। আরবি এবং ফার্সি থেকে মুঘল শব্দটি এসেছে। তবে বাবরের পূর্বপুরুষরা সাবেক মঙ্গোলদের চেয়ে ফার্সি সংস্কৃতি দ্বারা বেশি প্রভাবিত ছিলেন। জলপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সূচনা ঘটে। মুঘল সম্রাটরা ছিলেন মূলত মধ্য এশিয়ার তুর্কি মঙ্গোল বংশোদ্ভূত। এরা চাগতাই খান এবং তৈমুরের মাধ্যমে নিজেদের চেঙ্গিস খানের বংশধর বলে দাবি করতেন। 1556 সালে মুঘল সাম্রাজ্যের ধ্রুপদী যুগ শুরু হয়। আকবর এবং তার ছেলে জাহাঙ্গীরের শাসনামলে ভারতে অর্থনৈতিক প্রগতি বহুদূর অগ্রসর হয়। আকবর অনেক হিন্দু রাজপুত রাজ্যের সাথে মিত্রতা করেন। কিছু রাজপুত রাজ্যের উত্তর পশ্চিম ভারতে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখে, কিন্তু আকবর তাদের বশীভূত করেন। মুঘল সম্রাটরা মুসলিম থাকলেও জীবনের শেষের দিকে শুধুমাত্র সম্রাট আকবর এবং তার পুত্র সম্রাট জাহাঙ্গীর নতুন ধর্ম দিন-ই-ইলাহির অনুসরণ করতেন। জানা যায়, মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 1526 সালে, আর এর পতন বা পরিসমাপ্তি হয় 1857 সালে। এর সীমানা বিস্তৃত হয় 1707 সাল পর্যন্ত। মোগল সাম্রাজ্যের রয়েছে 300 বছরেরও বেশি ইতিহাস। এর মধ্যে রয়েছে নানা উত্থান পতনের ঘটনা। এগুলো এখন ইতিহাস। চেঙ্গিস খান ও তৈমুর লং এর উত্তরসূরি জহিরুদ্দিন মুহম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে দিল্লির লোদি বংশীয় সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে প্রথম পানিপথের যুদ্ধে। এতে প্রতিষ্ঠা লাভ করে মোগল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্য স্থানীয় সমাজে হস্তক্ষেপ করতেন না, তবে তারা প্রশাসনিকভাবে এসববের মধ্যে ভারসাম্য রক্ষা করতেন। তারা অনেক বেশি কাঠামোগতভাবে কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করেন। মুঘল শাসনামলে উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন সমাজ গোষ্ঠী যেমন মারাঠা, রাজপুত ও শিখরা সামরিক শক্তি অর্জন করেন। শাহজাহানের যুগে মুঘল স্থাপত্য এর স্বর্ণযুগে প্রবেশ করে। তিনি অনেক স্মৃতিসৌধ, মসজিদ, দুর্গ নির্মাণ করেন, যার মধ্যে রয়েছে আগ্রার তাজমহল, মতি মসজিদ, লালকেল্লা, দিল্লি জামে মসজিদ। আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। শিবাজি ভোসলের অধীনে মারাঠাদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু। আওরঙ্গজেবের সময় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে 3.2 মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মুঘল সাম্রাজ্যের অন্তর্গত হয়। তৎকালীন সাম্রাজ্যের জনসংখ্যা ছিল 150 মিলিয়নের বেশি, যা তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় 1/4 এবং জিডিপি ছিল $90 বিলিয়ন বেশি ছিল। 18তম শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মুঘল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করেন এবং দাক্ষিণাত্য থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মুঘল প্রদেশে বিজয়ী হন। সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে আভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি করে, যার ফলে বিভিন্ন প্রদেশ কার্যত স্বাধীন হয়ে যায়। 1739 সালে কার্নালের যুদ্ধে নাদির শাহের বাহিনীর কাছে মুঘলদের পরাজয় ঘটে। তৎকালীন সময়ে দিল্লি লুণ্ঠিত হয়। পরের শতাব্দীতে মুঘল শক্তি ক্রমান্বয়ে সীমিত হয়ে পড়েন ও শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কর্তৃত্ব শুধু শাহজাহানাবাদ শহরে সীমাবদ্ধ হয়ে যায়। সিপাহী বিদ্রোহের সমর্থনে তিনি একটি ফরমান জারি করেন। সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে রাজদ্রোহিতার অভিযোগ এনে কারাবন্দী করেন। শেষে তিনি রেঙ্গুনে নির্বাসিত হন এবং সেখানেই মারা যান। বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন মধ্য এশিয়ার তুর্কি মঙ্গোল বংশোদ্ভূত শাসক। বাবার দিক থেকে তিনি তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। মধ্য এশিয়া থেকে বিতাড়িত হয়ে বাবর ভারতে ভাগ্য নির্মাণে নিয়োজিত হন।
তিনি নিজেকে কাবুলের শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন এবং আফগানিস্তান থেকে খাইবার পাস হয়ে ভারতে প্রবেশ করেন। জলপথের যুদ্ধে বিজয়ের পর বাবরের সেনাবাহিনী উত্তর ভারতের অধিকাংশ এলাকা জয় করে নেয়। তবে তার শাসন কাজে পাকাপোক্ত হতে অনেক সময় লেগে যায়। অস্থিতিশীলতা তার ছেলে হুমায়ুনের সময়ও ছড়িয়ে পড়েছিল। হুমায়ুন ক্ষমতাচ্যুত হয়ে ভারত থেকে পারস্য পালিয়ে যায়। হুমায়ুনের সাথে পারস্যের সাফাভিদের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং মুঘল সাম্রাজ্যে পারস্যের সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধি শুরু হয়। পারস্যের সহায়তায় হুমায়ুন মুঘলদের ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা করে। এর অল্প সময় পরে দুর্ঘটনায় হুমায়ুনের মৃত্যু হলে তার ছেলে আকবর অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সিংহাসনে বসেন। আকবরের অভিভাবক বৈরাম খান ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি মজবুত করতে আকবরকে সহায়তা করেন। যুদ্ধ এবং কূটনীতির মাধ্যমে আকবর সাম্রাজ্যকে সবদিকে ছড়িয়ে দিতে সক্ষম হয়। তিনি ভারতের সামাজিক গোষ্ঠীর সামরিক অভিজাতদের থেকে তার প্রতি অনুগত নতুন অভিজাত শ্রেণী গড়ে তোলেন। তিনি উন্নত সরকার ব্যবস্থা ও সাংস্কৃতিক উন্নয়নে বহু অবদান রেখেছেন। আকবর ইউরোপীয় বাণিজ্য কোম্পানিগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধি করেন। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পার্থক্য দূর করার জন্য আকবর দ্বীন-ই-ইলাহি নামক নতুন ধর্ম তৈরি করেন। তবে এই ধর্ম প্রসিদ্ধ হয়নি। আকবরের ছেলে সম্রাট জাহাঙ্গীর সমৃদ্ধির সাথে শাসন করেন। তবে জাহাঙ্গীর আফিমে আসক্ত ছিলেন এবং রাষ্ট্রীয় কাজে অনীহা দেখায় এবং দরবারের বিদ্রোহীদের প্রভাবে পড়ে। তার ছেলে শাহজাহানের শাসনকাল মুঘল দরবারের জাকজমকের জন্য প্রসিদ্ধ। এ সময় অনেক বিলাসবহুল ইমারত নির্মিত হয়, যার মধ্যে তাজমহল ছিল অন্যতম। এ সময় দরবারের রাজস্ব আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণের খরচ বেশি ছিল। শাহজাহানের অসুস্থতার পর তার বড় ছেলে দারা শিকোহ অভিভাবক হন। সিংহাসন নিয়ে শাহজাহানের ছেলেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্যদের পরাজিত করে শেষ পর্যন্ত আওরঙ্গজেব জয়ী হন। দারা শিকোহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আওরঙ্গজেব শাহজাহানকে শাসনের অযোগ্য ঘোষণা করে বন্দী করেন। আওরঙ্গজেবের সময় মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক কর্তৃত্ব অনেক বৃদ্ধি পায়। তিনি প্রায় সমগ্র দক্ষিণ এশিয়া মুঘল সাম্রাজ্যের সরাসরি অধীনে নিয়ে আসেন। 1707 সালে তার মৃত্যুর পর সাম্রাজ্যের অনেক অংশ বিদ্রোহ করতে শুরু করে। আওরঙ্গজেবের ছেলে প্রথম বাহাদুর শাহ প্রশাসন সংস্কার করতে সচেষ্ট হয়েছিলেন। তবে 1712 সালে তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য বিশৃঙ্খল অবস্থায় পড়ে। 1719 সালে 4 জন সম্রাট পরপর শাসন করেন। একটি সময় মুহাম্মদ শাহের শাসনামলে সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে। মধ্য ভারতের অধিকাংশ মারাঠা সাম্রাজ্যের হাতে চলে যায়। নাদির শাহ দিল্লি আক্রমণ করেন এবং এতে মুঘল শক্তি দুর্বল হয়ে পড়ে। সাম্রাজ্যে অনেক স্বাধীন রাজ্যের উদ্ভব হয়। তবে মুঘল সম্রাটকে সর্বোচ্চ শাসক হিসেবে বিবেচিত করা হতো। সম্রাট দ্বিতীয় শাহ আলম মুঘল কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালান, কিন্তু তাকে বাইরের শক্তির উপর নির্ভর করতে হয়। এদের মধ্যে ছিলেন আফগানিস্তানের আমির আহমেদ শাহ আবদালি। 1761 সালে আবদালির নেতৃত্বাধীন আফগান এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়। 1771 সালে মারাঠারা আফগানদের কাছ থেকে দিল্লি পুনর্দখল করে নেয় এবং 1784 সালে তারা আনুষ্ঠানিকভাবে দিল্লিতে সম্রাটের রক্ষক হয়ে ওঠেন। তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের আগ পর্যন্ত এই অবস্থা বজায় রাখেন বা তা ছিল। তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল রাজবংশের রক্ষক হন। সিপাহী বিদ্রোহের ব্যর্থতার পর শেষ মুঘল সম্রাটকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠান। এরপর ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী ঘোষণা করা হয়। ইতিহাসবিদদের মতে মুঘল সাম্রাজ্যের পতনের বেশ কিছু কারণ আছে। অর্থনৈতিক দিক থেকে সাম্রাজ্যে প্রধান অফিসার আমিরদের বেতন দিতে প্রয়োজনীয় তেমন রাজস্ব ছিল না। আঞ্চলিক শাসকদের উপর সম্রাট নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেনাবাহিনীকে অধিক মাত্রায় আগ্রাসী মারাঠাদের বিরুদ্ধে দীর্ঘদিনব্যাপী চলমান যুদ্ধে অবতীর্ণ হতে হয়, ফলে তারা মনোবল হারিয়ে ফেলেন। ফররুখশিয়ারের মৃত্যুর পর স্থানীয় শাসকরা ক্ষমতা নিতে শুরু করেন। ইতিহাসবিদরা বেশ কয়েকভাবে পতনকে ব্যাখ্যা করেছেন। মনস্তাত্ত্বিক ব্যাখ্যায় দেখা যায় উচ্চশ্রেণীর মধ্যে অসাধুতা, অত্যধিক বিলাসিতা এবং সংকীর্ণ দৃষ্টিভঙ্গি শাসকদের বাহ্যিক হুমকির ব্যাপারে অপ্রস্তুত করে তোলে। একটি মার্ক্সবাদী মতানুযায়ী ধনীদের হাতে কৃষকদের নিপীড়নের কারণে শাসনের প্রতি জনসমর্থন কমে যায়। আরেকটি মতানুযায়ী হিন্দু ধনী সম্প্রদায় মুঘল সাম্রাজ্যের বদলে মারাঠা ও ব্রিটিশদের অর্থসহায়তা প্রদান করে। ধর্মীয় দিক থেকে বিচারে বলা হয় হিন্দু রাজপুতরা মুসলিম শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তবে চূড়ান্ত মত হিসেবে অন্যান্য পণ্ডিতরা বলেন যে সাম্রাজ্যের অত্যধিক সমৃদ্ধি প্রদেশগুলোকে অধিক মাত্রায় স্বাধীনতা অর্জনে উৎসাহ যোগায় এবং রাজ দরবারকে দুর্বল করে তোলে।
1800 শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মোগল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করে এবং দাক্ষিণাত্য থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মোগল প্রদেশে বিজয়ী হয়। সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে সে সময়ে অভ্যন্তরীণ অসন্তোষ তৈরি হয়। 1739 সালে কার্নালের যুদ্ধে নাদির শাহের বাহিনীর কাছে মোগলরা পরাজিত হয়। মূলত আওরঙ্গজেবের মৃত্যুর পর সাম্রাজ্য জুড়ে অনৈক্য ও অরাজকতার সুযোগে অনেক স্থানীয় প্রভাবশালী শক্তির উত্থান ঘটে। শিখ, জাট, রোহিলা, মারাঠা শক্তির বিরুদ্ধে কুলিয়ে উঠতে পারেনি মোগলরা। অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বের ফলে বিদেশি শক্তি সহজেই মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়। তাছাড়া বণিক হিসেবে ভারতে প্রবেশ করলেও ক্রমে ইউরোপীয় গোষ্ঠীগুলো ভারতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট হয়ে মোগল সাম্রাজ্যের অভ্যন্তরীণ অস্থিতিশীলতাকে আরও উস্কে দিয়েছিল। ইউরোপীয়দের ভারতীয় উপমহাদেশে প্রভুত্ব কায়েমের তৎপরতার ফলে ইতিহাস প্রসিদ্ধ মোগল সাম্রাজ্যের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। মূলত মোগলদের নৌশক্তির অভাবেই বিদেশি বণিকগণ ভারতের রাজনীতিতে প্রবেশের সুযোগ লাভ করে। মোগলদের সামরিক শক্তি একটা সময় এসে এতই অবনতি হয় যে তারা বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা হতে দেশকে রক্ষা করতে সক্ষম হননি। এছাড়া বিভিন্ন যুদ্ধে দক্ষ ও সাহসী সৈন্যরা মৃত্যুবরণ করছিল একের পর এক, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে নতুন সৈন্য নিয়োগ দেয়া সম্ভব হচ্ছিল না সম্রাটের পক্ষে। এর ফলে দিনে দিনে সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে মোগলদের। ক্রমাগত যুদ্ধ বিগ্রহে ক্লান্ত হয়ে জনসাধারণের অনেকেই সম্রাটের প্রতি শেষ পর্যন্ত সন্তুষ্ট থাকতে পারেনি। অসন্তুষ্ট হয়ে পড়েছিল সৈন্যবাহিনীর সদস্যরাও। তাছাড়া সামরিক ব্যয় বহন করাও আর সম্ভব হচ্ছিল শেষ দিকে এসে। আর ঠিক এভাবেই ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যের অতীতে সূর্য ধীরে ধীরে অস্ত্রে নিমজ্জিত হয়। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী নতুন কোন ভিডিওতে নতুন কোন অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অজানা অভিযান চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।